অবদান, রাজাকারদের পূর্বপুরুষদের অবদান হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মোল্লা মৌলভী জঙ্গি জিহাদীদের। তো বাংলাদেশ এই মানচিত্র তৈরি হয়েছে ৭১-এ না, শেখ মুজিবের অবদান না। তাদের এই মানানো মানচিত্রে তাদের সন্তানদের কেন নাগরিকত্ব দেয়া হবে না? আর ভারত যেহেতু হিন্দুদের নাগরিকত্ব দেবে, তাহলে ভারত থেকে নিপীড়িত মুসলিমরা বাংলাদেশে আসলে কেন নাগরিকত্ব পাবে না? আর এই বিষয়টা নিয়ে আলোচনা এখন কতটা প্রাসঙ্গিক সেটাও একটু বিবেচনা করে আলোচনা করবেন। মনির ভাই এমনই একটা মানে এই বিষয় নিয়ে আসছে, এরপরে কথা বললেই জামাত শিবির ট্যাগ লাগানো হবে। তারপরে বলি, আমার প্রশ্নটা হচ্ছে নাসির উদ্দিন স্যারের কাছে, যে স্যার জামাত জামাত রাজাকার, জামাত মাদকের চেয়েও ডেঞ্জারাস, এটা কি বিএনপি বললে মানায়? যেহেতু তারা বিগত 25 বছর একই সাথে জোট করেছে, জিয়াউর রহমান জামাতকে পুনর্বাসন করেছে, তাহলে আমি যখন জোটে যখন ছিলেন তখন তারা রাজাকার বা মাদকের মতো মানে ডেঞ্জারাস জিনিস কি তখন ছিল না? এখন একটা কথা আসতে পারে স্যার, যে এটা হয়তো রাজনৈতিক আলাপ বা কৌশল। যদি তাই হয়, সালাউদ্দিন সাহেব বললো আমরা নির্বাচনে গেছি যাতে ওই জুলাই সনদে আপোষ করছি যাতে নির্বাচনটা দেয়, তাহলে এই যদি হয় সভ্য আলাপ, তাহলে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই এইটাই, যদি জনগণের সামনে এক পিছনে এক বলে এটা যদি কৌশল বলতে চান, তাহলে সভ্য সমাজে এই কথাটা কতটুকু গ্রহণযোগ্য এবং আমাদের আগামী প্রজন্ম এইটা কিভাবে নেবে? ধন্যবাদ স্যার। জি ধন্যবাদ। মিজান মিজান জি ধন্যবাদ। আমার প্রশ্ন হচ্ছে নাসিরউদ্দিন স্যারের কাছে। প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ যখন অর্থনৈতিক চরম বিপর্যয় পরিস্থিতি বিরাজ করছে, ঢাকা শহরে ১০০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই এবং ডিমের ডজন আজকে ঢাকা শহরে ১৪০ টাকা। গোটা দেশ অর্থনৈতিক সংকটে ধস নেমে গেছে। সেখানে সরকারি দল বিরোধী দলকে ঘায়েল করার জন্য বিভিন্ন ধরনের বিতর্কিত মন্তব্য করতেছে। আমরা ৫৪ বছর পরে আমরা চেয়েছিলাম ২৪-এর অভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দল মিলেমিশে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিন্তু বিএনপির কিছু বড় বড় সিনিয়র নেতৃবৃন্দ তারা ইচ্ছাকৃতভাবে জামাতের উপর ট্যাগিং বা ব্লেম গেম খেলতেছে। এটা কি তাদের রাজনৈতিক দেউলিয়াপনা না? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি এতই দুর্বল যে আপনি ইরান যখন যুদ্ধে একটা তাদের বড় নেতাগুলো মারা গেল তখন বাংলাদেশ একটা বিবৃতি দিতে পারলো না এবং শোক বইয়ে স্বাক্ষর করতে পারলো না, এবং ভারতের এবং এই প্রভাবটা ইরান কিন্তু বিজয় অর্জন করবে। এই প্রভাবটা কি পড়বে না বাংলাদেশে অদূর ভবিষ্যতে? ধন্যবাদ। জি ধন্যবাদ। ধন্যবাদ ফিরোজ। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। ভাই বলতে চাচ্ছিলাম যে বিক্রম মিস্ত্রি বলছে যে বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ভারতের কোনো সম্পৃক্ততা নেই। আর এর মাধ্যমে তো উনি বোঝাতে চাইলো যে বাংলাদেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে। এখন আবার শুভেন্দু অধিকারী বলতেছে বাংলাদেশের যে নির্বাচিত সরকার এটা অবৈধ করতেছে। এর মাধ্যমে কি ওই যে পরাজিত সরকারকে প্রতিস্থাপন করার ব্যবস্থা হচ্ছে না? ধন্যবাদ। জি ধন্যবাদ। মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। মনির ভাই, প্রেসিডেন্ট এরদোয়ান একটা কথা বলছিলেন যে আগামীর পৃথিবী হচ্ছে শতাব্দীর জন্য, মুসলমানদের জন্য। আমাদের এই কথাটা স্মরণ রাখা দরকার। এটা একটা বিশাল এবং জটিল কথা। এটাকে আমাদের বোঝার হয়তো উপলব্ধি কারো নাই। বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট যদি একটু লক্ষ্য করেন মনির ভাই, এখানে দেখবেন যে আজকে মানে আজকে জামাতি ইসলামের উপর ত্যাগ এজন্য দেওয়া হচ্ছে যে বাংলাদেশে এরকম সক্ষম কোনো ইসলামিক দল নাই, যার কারণে মনে করা হচ্ছে যে বাংলাদেশে হয়তো ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যেতে পারে। আর এ কারণে এখানে যেহেতু কোনো সক্ষম ইসলামিক দল নাই এবং একমাত্র জামাতি ইসলামকে ইসলামী দল বিরোধী দলেরা মনে করতেছে, এই জন্য তাদেরকে কোণঠাসা করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, এভাবে কোণঠাসা করে যদি ইসলামিক দলটাকে ঘায়েল করা যায়, আপনারা কি করতে পারবেন? আপনারা মানসিকভাবে একটু চিন্তা করেন তো। আপনারা কি এবারে জিতে গেছেন? যদি আওয়ামী লীগ আপনাদের ভোটগুলো না দিত, এবারে হেরে যেতেন। কাজেই আমি মনে করি, ভাইকে একটা প্রশ্ন করব যে আপনারা কতখানি এই দলগুলোকে ঘায়েল করার জন্য যথেষ্টতা উপলব্ধি করতে পারেন? বরং আপনারা নিজেরা নিস্তেজ হয়ে যাবেন। এখানে আওয়ামী লীগকে সুযোগ করে দেবেন। এজন্যই আমি মনে করি এভাবে ইসলামিক দলগুলোকে ছোট না করে তাদের সঙ্গে মিলেমিশে কাজ করে দেশটাকে এগিয়ে নিয়ে যান। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ এই মানচিত্র তৈরি হয়েছে ৭১-এ না,
শেখ মুজিবের অবদান না, জিন্নার অবদান, রাজাকারদের পূর্বপুরুষদের অবদান, অবদান হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মোল্লা মৌলভী জঙ্গি জিহাদিদের। তো তাদের এই মানানো মানচিত্রে তাদের সন্তানদের কেন নাগরিকত্ব দেয়া হবে না? আর ভারত যেহেতু হিন্দুদের নাগরিকত্ব দেবে, তাহলে ভারত থেকে নিপীড়িত মুসলিমরা বাংলাদেশে আসলে কেন নাগরিকত্ব পাবে না? আর এই বিষয়টা নিয়ে আলোচনা এখন কতটা প্রাসঙ্গিক সেটাও একটু বিবেচনা করে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। একটু প্রশ্ন তার আগে একটু কমেন্ট সংযোজন করি। সবাইকে উষ্ণ অভিবাদন। একটু জোরে বলতে হবে, আসলে সাউন্ডটা কম আসতেছে। হ্যাঁ, আমি তাইলে এইভাবে বলি। আসলে জি একটা বিষয় বলুন। সবাইকে একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। সেটা হচ্ছে যে ভারতে গতকালকে রাত্রে যা হয়েছে আর নির্বাচনে বিজয়ের আগে যে মন্তব্যগুলো করা হয়েছে, এই দুটো একটু মিলানো উচিত আমি মনে করি। ভারত বলা হচ্ছে এটা হিন্দু বাংলা, হিন্দু পুণ্যভূমি, এখানে কোনো মুসলমান রাখা হবে না। তা তো আপনারা দেখতে থাকেন, পশ্চিমবাংলার ৩ কোটি মুসলমান, আসামের ২.৫ কোটি মুসলমান, এই ৫.৫ কোটি মুসলমানকে হয় দীঘা সাগরে ফেলা হবে আর না হয় বাংলাদেশে পুশিন করা হবে। তবে আমার দাবি হচ্ছে এখন কি এই মুজিববাদ বাদ দিয়ে বক্তাদের কাছে আপনাদের কাছে আমার বিনীত মন্তব্য প্রার্থনা, আপনাদের কি এখন মনে হয় না যে 1947 এর আলোকে ম্যান্ডেটে বিহারীদের তাদের সম্পত্তি ফিরিয়ে দিয়ে পশ্চিমবাংলা আসামের মুসলিমদের 1947 এর ম্যান্ডেটে এই দেশে নাগরিকত্ব দিয়ে আরাকানের রোহিঙ্গাদের যারা 1947-এ এই বাংলাদেশে যুক্ত হতে চেয়েছিল তাদেরকে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশে মুসলিম এক্সিস্টেন্সটা কনফার্ম করা। বিকজ আপনি যদি এনআরসি দেখেন, ভারতে শুধুমাত্র বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পলায়নরত যে কোনো ধর্মের লোক আসতে পারবে, প্রধানত হিন্দু, শিখ, বুদ্ধ, জৈন, এমনকি খ্রিস্টানও। তাদেরকে কোনো বৈধ কাগজ ছাড়াই নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু কখনো কোনো মুসলমানকে দেওয়া হবে না। তাই ভারত যদি হিন্দুদের নাগরিকত্ব দিতে পারে, তাহলে পশ্চিম বাংলা থেকে আসাম থেকে যদি মুসলিমদের ঘরবাড়ি ভেঙে দেয়, নিপীড়িত মুসলিমদের কেন